আলোচিত নারী কমিশন প্রতিবেদনে যেসব ধারায় আপত্তি রয়েছে, আপনি কিছু আপত্তির কথা আমাদেরকে শুনিয়েছেন, আমরা সবিস্তারে আরো কিছু আপত্তির কথা শুনতে চাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনার এই বিষয়ে আসার আগে আমি ওই বিষয়টা একটু পরিষ্কার করতে চাই আমাদের যারা পাঠক, আমাদের যারা শ্রোতাবৃন্দ আজকে আছেন, যে গবেষণায় তারা আসলে কি ধরনের ভুল করেছে। আমরা একটা জায়গা উল্লেখ করতে চাই যে তারা এবং সেটা একই সাথে আপনার উত্তরের সাথে প্রাসঙ্গিক যে আপত্তি একটা বড় আপত্তি হলো যে তারা বলেছে যে আপনার যে বৈবাহিক সম্পত্তি যেটা আছে সেটা আপনার যখন বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে, বৈবাহিক সম্পত্তি পুরোটাই 50-50-এ ভাগ হয়ে যেতে হবে। মানে স্বামী এবং স্ত্রী ভাগ করে নিয়ে যাবে, মানে একেবারে ছেলে খেলার মতো একটা ব্যাপার। ছেলে খেলার মতো যে আমার আজকে সংসার করতে মন চাচ্ছে না, তোমার সম্পত্তি, তোমার কোম্পানি, তোমার ব্যাংক ব্যালেন্স সব আমাকে অর্ধেক দিয়ে দাও, আমি চলে যাও। এটা কি একেবারে পরিষ্কার করে তারা বলেছে যে 50-50-এ ভাগ হয়ে যাবে সম্পত্তি, এবং এটাকে নাম দেওয়া হয়েছে বৈবাহিক সম্পত্তি। আচ্ছা, হ্যাঁ, যেটা আপনার স্ত্রী বা স্বামী, মানে এটা কি এমনও হতে পারে না যে বিবাহ ভাঙাটাকে উৎসাহিত করার একটা ব্যাপার এটা দাঁড়িয়েছে? হতে পারে, যখন আপনার স্বামীর অনেক সম্পত্তি হয়ে যাবে, কোম্পানি হয়ে যাবে একাধিক, তখন সে একটু ভেঙে গিয়ে আলাদা মানে সম্পত্তি পেয়ে গেল। চিন্তা করেন একটা কোম্পানিতে হয়তো তার শেয়ার আছে 50টা শেয়ার, তো সে কোনো কাজ না করে 25টা শেয়ার সে পেয়ে যাবে। একটা বিশাল একটা ব্যাপার এটা। এবং এই কথাটাকে তারা আপনার অথেন্টিক করার জন্য দুইটা রেফারেন্স ইউজ করেছে। তারা বলেছে যে এটা মালয়েশিয়া এবং তুরস্কের আইনে এইভাবে বলা আছে যে যেহেতু দুইটা মুসলিম দেশ, সেখানে 50-50-এ সম্পদ ভাগ করার আইন আছে, অর্থাৎ আমাদের দেশেও আমরা সেটি প্রয়োগ করতে পারি বলে তারা দাবি করেছে। এখন আমরা মালয়েশিয়া এবং তুরস্কের আইনটা যদি আমরা যাচাই করি, তো সেখানে কিন্তু আমরা একটু ভিন্ন বক্তব্য দেখতে পাই। মালয়েশিয়ার আইনে যেটা বলা আছে, মালয়েশিয়ার আইনে সেখানে দুটো অপশন তারা রেখেছে। একটা হলো আপনার বাই ডিফল্ট একটা অপশন, অর্থাৎ আরেকটা হলো আপনার ঐচ্ছিক বাই চয়েস, যেটা স্বামী স্ত্রী যদি তারা এই চুক্তিতে আগে আবদ্ধ হয়ে যায়, দেখো আমি বিয়ে করব কিন্তু সম্পত্তি কিন্তু 50-50-এ ভাগ হবে না, এই শর্তে আমরা বিবাহ করছি, বা আমরা আগে থেকেই সিদ্ধান্ত নিলাম যে আমাদের সম্পত্তি আলাদা, তাহলে কিন্তু সেটা তখন স্বয়ংক্রিয়ভাবে 50-50-এ ভাগ হবে না। আচ্ছা, এটা হলো আপনার তুরস্কে। আর মালয়েশিয়াতে যেটা আছে সেখানে বলা আছে যে সেটা আপনার বিচারক সে দেখবে, সে বিবেচনা করবে, সে দেখবে যে কার অবদান কতটুকু ছিল সম্পত্তি অর্জনের মধ্যে, সেইভাবে বিচারক একটা ফয়সালা দিতে পারে। তো তাহলে দেখা গেল কি, তার মানে হলো কোনোটাই স্বয়ংক্রিয়ভাবে এমন নয় যে আমি ভাঙলেই পেয়ে যাব। হ্যাঁ, ওরা দাবি করেছে যে স্বয়ংক্রিয়ভাবে কোনো ধরনের বিচারিক প্রক্রিয়া ছাড়াই বা কোনো ধরনের শর্ত ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে শতভাগ এটি 50-50-এ ভাগ হয়ে যাবে, এবং এর পক্ষে মালয়েশিয়া তুরস্কের রেফারেন্স নেওয়া হয়েছে। অথচ মালয়েশিয়া তুরস্কের বিষয়টা এতটা শতভাগ স্বয়ংক্রিয়ভাবে হওয়ার কোনো পদ্ধতি নেই। এই জায়গাতে তারা রেফারেন্সের ক্ষেত্রে তারা আপনার অনৈতিকতা আশ্রয় নিয়েছে। তারা এটি অত্যন্ত মারাত্মক একটা জায়গা, যে তারা নিজেদেরকে হয়তো দাবি করে যে আমরা অনেক কিছু করেছি, বাট ফান্ডামেন্টালি তারা একটা বড় জায়গায় আপনার গ্যাপ তৈরি করে রেখেছে। এটা আমরা অসতর্কতা আশ্রয় নিয়েছে। আমরা এটা র্যান্ডমলি চেক করেছি। আমি তো বলেছি যদি আপনার ওদের প্রত্যেকটা রেফারেন্স আরো ভালো করে চেক করা হয়, তাহলে এরকম আরো নানা ধরনের গবেষণার অনৈতিকতা, অসঙ্গতি সামনে আসবে। আপত্তিকর জায়গাগুলো যেগুলো আপনি বলেছেন যে আলোচনার জন্য, সেগুলো আসলে অনেকগুলো আপত্তি জায়গা আছে। একটা বড় আপত্তিকর জায়গা হলো যে তারা আপনার বিভিন্ন জায়গাতে তারা নারীদের অধিকার বাস্তবায়ন বা নারীদের অধিকার উন্নয়নের কথা বলে এমন কিছু জিনিস তারা প্রস্তাবনার নামে পেশ করেছে যেগুলো আসলে নারী উন্নয়ন নয়, বরং নারীকে আরো অধঃপতনের দিকে নিয়ে যায়। যেমন একটা হলো আপনার গর্ভপাতকে আপনার আমাদের বাংলাদেশের বর্তমান আইন অনুযায়ী গর্ভপাত কিন্তু নিরুৎসাহিত করা হয়। মেডিকেল সেন্টারগুলোতে আপনি গর্ভপাত খুব একটা স্বাভাবিকভাবে পাবেন না, কিন্তু তারা দাবি করেছে শহর থেকে উপশহর, গ্রাম, সব জায়গায় গর্ভপাতকে সহজ সাবলীল করে দিতে হবে, এবং এর জন্য যত ধরনের মেডিকেল আপনার ইকুইপমেন্ট দরকার সেগুলো সুব্যবস্থা রাখতে হবে। এখন গর্ভপাতের মাধ্যমে আমরা আসলে কি করছি? শিশু অধিকারকে আমরা
ভূমিত করছি পৃথিবীতে আমাদের শিশু অধিকার প্রজন্ম যাতে না আসে, প্রজন্ম না আসে, এবং সেই গর্ভপাতে আমার নারীও তো থাকতে পারে। আমি শিশু অধিকার সেখানে আমার বঞ্চিত হচ্ছে, শিশু অধিকার লঙ্ঘন হচ্ছে। এই একটা। আরেকটা ব্যাপার খুবই মারাত্মক, সেটা আমি উল্লেখ করতে চাই, সেটা হলো পতিতাবৃত্তি। এইটাকে তারা খুব মানে দৃষ্টতার সাথে এইবার প্রথম বাংলাদেশের নারী কমিশনের যে প্রস্তাবনা, সেখানে তারা পতিতাবৃত্তিকে খুব ভালোভাবে আইনগতভাবে প্রতিষ্ঠিত করার একটা প্রস্তাবনা দিয়েছে, এবং তারা বলেছে যে যারা পতিতা পেশায় জড়িত আছে তাদেরকে স্বাভাবিক আমাদের যে গভর্নমেন্ট এমপ্লয়মেন্টের যে আপনার নিয়ম নীতি আছে, এরকম তাদেরকে কর্মী হিসাবে, এমপ্লয়ি হিসাবে স্বীকৃতি দিতে হবে। তার মানে তার পেনশন, গ্র্যাচুইটি, আমাদের যে এমপ্লয়মেন্ট যে আমাদের, আমি ভালো বলতে পারবেন, আমাদের যে এমপ্লয়মেন্ট যেসব নীতিমালা আছে সব তার জন্য প্রযোজ্য হবে। এটাকে স্বীকৃতি দিতে হবে, এবং সেটা নাম দিয়ে, তার একটা পোশাকের নাম দিয়েছে যৌনকর্মী। তারা একজন এমপ্লয়ি হিসাবে আমাদের সমাজে বেঁচে থাকবে। এখানে আমি আমার যারা আমাদের শ্রোতাবৃন্দ আছেন, দর্শকবৃন্দ আছেন, তাদের জন্য আমি একটা তথ্য শেয়ার করতে চাই। আমরা এটা গবেষণা করলাম যে তারা আসলে এত দুঃসাহস দেখালো কিভাবে। বাংলাদেশে এই নারী উন্নয়ন নিয়ে এর আগে 4টা নীতি হয়েছে। 97-এ যে জাতীয় নারী উন্নয়ন নীতি ছিল, সেখানে এই পতিতাবৃত্তিকে সম্পূর্ণ নিষেধ করে দেওয়া হয়েছিল। এই তথ্যটা আমি বাংলাদেশে এই আলোচনা হয়তো কেউ ওইভাবে আমি দেখি না কোনো প্রকাশিত আলোচনা হতে। 97-এ জাতীয় নারী উন্নয়ন নীতিতে পতিতাবৃত্তি নিষেধ করা ছিল। স্পষ্ট বলা হয়েছিল যে নারী উন্নয়ন মানেই হলো এই পতিতাবৃত্তি বন্ধ করতে হবে, নারীদেরকে সামাজিকরণ, আমাদের মূল ধারায় তাদেরকে নিয়ে আসতে হবে। 1। 2 নম্বর হলো 2024-ও আপনার এই 2004-এ যখন আপনার নারী উন্নয়ন নীতি আবার প্রস্তাবনা হয়, সেখানেও পতিতাবৃত্তিকে নিষেধ করে রাখা হয়েছে, এবং 2008-এ এসে সেখানেও আপনার নিষেধ করা ছিল। 2011-তে এসে খেয়াল করেন, 2011-তে এসে ওই যে ধারাটা ছিল, যে ধারায় আপনার পতিতাবৃত্তিকে আপনার বাদ দিতে হবে, ওই ধারায় বাকি সব কিছু রেখে পতিতাবৃত্তি শব্দটা ফেলে দেওয়া হয়েছে। মানে সাইলেন্ট মুড, মানে পতিতাবৃত্তি রাখা হবে কি হবে না এটা কিছু বলে নাই 2011-তে। 2025-এ এসে তাদের সাইলেন্ট মুডটাকে আপনার একদম ডাইরেক্ট মানে প্রস্তাবনা নিয়ে আসছে যে পতিতাবৃত্তিটাকে শ্রমিক হিসাবে, যৌনকর্মী হিসাবে, শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। এই হলো আপনার মানে ধারাবাহিকতা। এখন আপনি যদি বাংলাদেশের ইতিহাস দেখেন, তাহলে কম্পারেটিভলি 97-এর জাতীয় নারী উন্নয়ন নীতি কম্পারেটিভলি ভালো। যদি আপনি বলেন যে আমরা কি করতে চাই, আমরা বলতে চাই আমি এর সাথে যুক্ত করব, একটা কমিশন নতুন করে গঠন করে এই 25-এর প্রস্তাবনাগুলোতে যেগুলো ভালো জিনিস আছে সেটাকে নিয়ে ওই 97টাকে মূল রেখে আপনি আবার নতুন করে, যেটা আমি ভাই বললেন যে অবশ্যই ইনক্লুসিভিটি আপনি তৈরি করেন, সকল ধর্মের প্রতিনিধিত্ব আপনি রেখে আপনি করেন, বাকি 97টা আপনি মূল রাখতে পারেন। এটা কম্পারেটিভলি ভালো।